শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর ও বলেছে রাত্রিবেলায় নাকি যাবে, গিয়ে লাইন দিয়ে থাকবে ফর্ম অ্যাপ্লাই করার জন্য, কারণ আজকে প্রচুর ভিড় হবে। দেখো, রাতের বেলা তো হইলো না, তারপরে বললো কি খুব ভোরবেলায় উঠে চলে যাবো, যখন কেউ উঠে না তখনই। এই যে এখন বাজে 9টা, এখন সবে উঠে এই যে মুখ দিয়ে খাইতে বসছে। রাতের বেলা বলে একেবারে 10টাতে গিয়ে নাকি সারা রাত জেগে লাইন দিবে দিতাম, কিন্তু ভাবছি যে অত ভিড় হবে না। তো রাতের এই যে গাছ আলুর সবজি ছিল, আর গরম ভাত আর তারপরে আলু সানা আর পাঁপড় ভাজা। গুড মর্নিং। এই যে জুতা কই তোমার? এখন প্রায় সকাল 9টা বাজে, আর এত সকালবেলা উঠেই এই যে শাশুড়িমার সমস্ত কাজকর্ম সেরে আবার ওইদিকে গরম ভাতও রান্না করে নিয়েছে, সেদ্ধ ভাত করেছে। আর জুয়ের বাবা যেহেতু গিয়ে ওখানে লাইনে দাঁড়িয়ে থাকবে, কতক্ষণ এখনও হয় না হয়, তো ওইদিকে ভাত খেয়ে যাচ্ছে আর কি। আর আমার তো সকালবেলা ওই ভাত খাওয়ার থেকে মনে হয় 1 কাপ চা মুড়ি চিরা একটু থাকলে ভালো হয়। এই জন্য প্রত্যেক দিন সকালবেলা একটু হলেও লাল চা আমি করে খাই। কিন্তু আজ যেহেতু সকালবেলা ভাতটা খেয়ে নিল, ওইদিকে আমিও একটু খাবো আর জুইকেও খাওয়াই দেবো। আর ওই রাতের আর কি গাছ আলুর ঝোলগুলো আছে একটু। হ্যাঁ, গাছ আলুটা দারুণ স্বাদ। রাতে কালকে রান্নাটা মানে ঝাল কম হলেও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম 4টার মতো বেগুনের চারা, 4টার মধ্যে 2টা বস্তার মধ্যে লাগানো হয়েছিল, বেশ ভালো হচ্ছে। আর একই সাথে লাগিয়েছি এই 2টা ওই প্লাস্টিকের ভাঙা গামলাটার মধ্যে, কিন্তু বাড়তেইছে না। তো 2 দিন ধরেই ভাবছিলাম যে চারা দুটো আলাদা জায়গায় লাগাবো, তারপরে দেখি বড় হয় কি না হয়। হলে হবে, না হলে আর কি করার আছে। তো বাবাকে বললাম যে ক্ষেতের থেকে একটু সার ভরা মাটি নিয়ে এসে ওই বস্তার মধ্যে ভরে দিতে, আর আমি বেগুনের চারা দুটো লাগিয়ে দিই। তাই গতকালকেই ক্ষেতের ওই সারের মাটি নিয়ে এসে রেখে দিয়েছিল বস্তাতে ভরে, আর কাল লাগানো হয়নি, তাই আজ সকালবেলা উঠেই আগে চারা দুটো লাগিয়ে দিলাম। চারাগুলো বেছে উঠলে পরে ওই গাছের বেগুন তুলে খাওয়া যাবে, এই আর কি। সকালবেলা বন্ধ করে দেবো এখন। মাছ মাংস রান্না করলে না বাসনগুলো একদম পরিচিত হয়ে যাবে। আর আমার গতকালকে শিবরাত্রি পূজার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছো যে এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয়। হ্যাঁ, পূজা দেওয়ার অনেক নিয়ম থাকে, কিন্তু আমার যতটুকু জানা ছিল আমি ততটুকুর মধ্যেই মানে করেছি আর কি। তবে হ্যাঁ, মন্দিরে বা বাইরে কোথাও পূজা দিতে গেলে যদি কেউ সাথে থাকে তাহলে অবশ্যই আমি জিজ্ঞাসা করে নিই। আর শাশুড়িমাও কাজে ব্যস্ত ছিল, তো আমি আমার মতো করে পূজা দিয়ে নিয়েছি। তো এই দেখো, আজকে ফর্ম ফিল আপ আছে, কি জানি টাকা পাবে, পকেট খরচের টাকা। তোমার ওই টাকা দিয়ে আমি শপিং করব। তো ওইদিকে চলে গেল ঘোকসাডাঙ্গার বাজারের নাকি একদম ভিতরে যেখানে সবজি বিক্রি হয়, সেইখানটায় নাকি ওই ফর্ম অ্যাপ্লাই করতে হবে। অফলাইনে আবার অনলাইনেও আছে, তো যেটা পাবে ওটা করবে। আর আমি এইদিকে জুইকে নিয়ে একটু পড়তে বসাইলাম। সকালবেলার বারান্দার এই রোদটা ভালো লাগে, তবে গরম লাগছিল বলে আমিও সোয়েটারটা খুললাম, আর পরে জুইকেও খুলে দিলাম। আবার বেশি রোদে সোয়েটার পরে একদমই বসে থাকা যায় না, এত মানে গরম লাগতে শুরু হয়, মনে হচ্ছে যেন গরমের দিন একদম পড়ে গেল। আর জিকে বইয়ের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি আর ও অ্যান্সারগুলো লিখছে। এখন সবে লেখা মানে বাক্য লেখা শিখতেছে আর কি, তাই একা এখনও পুরো প্রশ্নটা বানান করে পড়তে পারে না বলে আমি বলে দিচ্ছিলাম। তারপরে চলে আসলাম ঘরটা একটু গুছিয়ে নিতে। আর এই র্যাক ঝুড়িটা কতদিন ধরে সেভাবে আর গোছানোই হচ্ছে না। আর এই যে সবার নিচে কয়েকটা জুতা আছে যেগুলো ব্যবহার করে না একদমই, ওই স্কুলের শু, তারপরে সাদা শু নিয়েছিলাম, সেগুলো পড়েই আছে। স্কুলের শুগুলো এত টাকা দাম দিয়ে নিলাম, কিন্তু কয়েকটা দিন মাত্র পড়েছে, তারপরেই পাগুলোর এত মানে তাড়াতাড়ি বড় হয়ে যায়, যেহেতু খুব তাড়াতাড়ি লম্বা হচ্ছে, তো তারপরে শুগুলো ছোট হয়ে যায়। এখনও নতুন আছে, কিন্তু কয়েকটা দিন ঠান্ডার সময় পড়েছিল, তারপরেই ওই গরম পড়েছিল, তখন স্কুল থেকেই বলে যে শু ছাড়া যেতে, যখন খুব বেশি গরম পড়ে। তো তারপরে আর পরের বছর পড়তেই পারিনি, টাইট হয় খুব। তো যাই হোক, এদিকে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করলাম, আর বিছানার চাদরটা তুলে নিলাম, আজকে একটু কেচে দেবো। আজ আবার হোগলা সাবানটা আছে, তো সার্ফ বাড়ন্ত, তো ও আবার চলে গেল ঘোকসাডাঙ্গা। সার্ফটা এখন কে নিয়ে আসবে, আমি আর এখন দোকানে যাব না। আর আমার কাছে বিশেষ করে একদম মানে সত্যি কথা, ওই খুচরা টাকা 1 টাকা 2 টাকা কোনো টাকাই আমার কাছে থাকে না।
একটা যদি সাবান নিয়ে আসতে হয় তাও ওর কাছে চেয়ে নিয়ে আসি। তাই ও বাড়িতে নেই বলে এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আর আমি দোকানেও যেতে পারলাম না, নিয়েও আসলাম না। মাঝে মধ্যে তবুও বাকিটাকে নিয়ে আসি, পরে ও এসে দিয়ে দেয়। যাই হোক, ফোকলা সাবানটা দিয়ে ওই বিছানার চাদরটা একটু কেচে দেবো, বাইরে বের করে রেখে দিয়েছি। আর জুইয়ের ফ্রক প্যান্ট এগুলো প্রত্যেক দিনই কিছু না কিছু ধোয়াধুয়ি করতে লাগে। তো এই যে ঘর বারান্দা এগুলো ঝাড়ু দেওয়া কমপ্লিট করে জামা কাপড়গুলো নিয়ে কার্পেট মাদুর এগুলো অনেক দিন হয়ে গেল ধোয়া হচ্ছে না, তার উপরে ঘরটা মুছেছি, তো এগুলো ধোয়াধুয়ি থাকলে অনেক ফ্রেশ লাগে। আর দেখো, কাল তোমাদেরকে বললাম যে শাড়িটা ধুয়ে দেবো আজ, কিন্তু একদম মনে ছিল না। এই এডিট করার সময় চোখে পড়লো যে হ্যাঁ শাড়িটা তো ভিজিয়ে রাখিনি। তো যাই হোক, মনে হয় সম্ভবত কালকের ভিডিওতে কমেন্ট এসেছিল যে শিবরাত্রি যে পূজা দিলাম, তো ওই পূজা দেওয়ার ওখানেই হয়তো এক দিদিভাই বলেছে যে এবার তো রমজান মাস চলে আসলো, তুমি রোজা রাখবে। বাড়ি থেকে বেরিয়ে আসার আজ কতগুলো বছর হয়ে গেল বলো তো, অনেকগুলো বছর হয়ে গেল। আর এক একটা বছর মানে অনেকগুলো দিন, অনেকগুলো সময়, তাই না? আমরাও প্রথমে ভেবেছিলাম যে যে যার ধর্ম পালন করব, হয়তোবা আমি আমার ধর্ম পালন করব আর ও ওর ধর্ম পালন করবে। কেউ কাউকে কোনোদিনও জোর করেনি আর করবেও না। যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে দুজনে এক অচেনা শহরে অচেনা জায়গায় গিয়েছিলাম, দিল্লিতে, সত্যি কথা বলতে প্রথম এক বছর তো আমরা সেইভাবে বিয়েও করিনি, এমনিতে ও শুধু আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। কারণ অচেনা একটা জায়গায়, অচেনা একটা শহরে, বিশেষ করে ট্রেনের জার্নি, এই জায়গা সেই জায়গা, আর ওই শহরের এলাকায় অচেনা জায়গায় বুঝতেই পারো একটা মানে মেয়েকে সাথে নিয়ে থাকা, কত ভালো মানুষও থাকে আবার কত খারাপ ধরনেরও লোক থাকে, তাই না? তো এই জন্য যাতে মানুষ বুঝতে পারে যে আমরা বিবাহিত। আর সিঁদুর পরিয়ে দেওয়া মানে সত্যিই বিয়ে করা, তো আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। তো তারপরে ওইভাবেই প্রায় একটা বছর কেটে যায় আমাদের জীবনে। তারপরে আমরা একটা বছর ধরে অনেক কষ্ট করে সংসার করে কিছু টাকা জমিয়েছিলাম যাতে রেজিস্ট্রারি করে বিয়ে করতে পারি আর কি, আইনত। আর ওই এক বছর পর কিন্তু আমরা আইনভাবে বিয়ে করেছিলাম, আর তারপরে কিন্তু মন্দিরেও বিয়ে করেছিলাম। আর তারপরে আরও একটা বছর কেটে যায়, প্রায় এই 2টা বছর ছিলাম দিল্লিতে। এই 2টা বছরে না তো ও কখনো আমাকে বলেছে যে তুমি পূজা করো বা কোনো কিছু। তো এখন কাজ বলতে ওই কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে দিয়ে ওদিকে স্নান করে নেব। আর জুইকেও আজকে আগে পরিষ্কার করিয়ে একটু ঘুম পাড়িয়ে দিই। আজ মঙ্গলবার, নাচের ক্লাস আছে, তো একটু ঘুমাইলে শরীরটা আরাম পাবে। আর জানি না কেন শরীরটা একটু গরম হয়ে আছে, কাল তো স্নান করিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ কিছু করবো সেটাই ভাবছি। এই যে এই বাঁশগুলো সব আমাদের আজকের বাঁশ কাটছে সকালবেলা উঠে বাবা, হয়তোবা কোনো কাজে লাগাবে, না হলে হয়তো বিক্রি করবে। যাই হোক, বাঁশের কিন্তু মানে বাঁশ লাগানো লাভ আছে, কিন্তু বাড়িতে লাগালে এই যে পাতা দিয়ে ভরে থাকে, তারপরে একটা শুধু চারার মতো লাগালে পরেই, বাঁশ লাগালেই কতগুলো যে বাঁশ হয়, আবার কাটবে আবার ওখানে হবে নতুন করে। এই যে এই কিছুদিন আগে অনেক বাঁশ ছিল। আর গ্রামের বাড়িতে বাঁশ কত কাজে লাগে, যেমন একটা বেড়া ভেঙে গেলে সেখানেও বাঁশের প্রয়োজন, একটা কোনো কিছু বাঁধতে হলে, খুঁটি লাগাতে হলে, সব কিছুতেই বাঁশ লাগে। মেয়ে চলে গেল ওইদিকে ওর বাবার সাথে ক্লাসে, আজ আর আমি যাইনি কারণ ভালো লাগছিল না যেতে। তো ঘুম পাচ্ছে চোখগুলো, আমার আপলোড দেওয়া বাকি ছিল। তো এখন এই যে সবে আপলোডটা দিয়ে নিলাম, যাচ্ছি বাড়ির পিছনের দিকে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, বিছানার চাদরটা বিছিয়ে দেই, তারপরে ভুট্টা ক্ষেতটাও 2 দিন ধরে যাওয়া হচ্ছে না, দেখি কি অবস্থা। শুকিয়ে গিয়েছে, এই যে সোয়েটারটা হালকা ভিজা আছে। কার্পেট মাদুর এগুলো খুব তাড়াতাড়ি শুকায়, বিছানার চাদর। আগে দেখি ক্ষেতটার কি পরিস্থিতি। আর একটু পরেই বেলা ডুবে যাবে। এই যে কারেন্টের তার দিয়ে মোটর, এটাতে মনে হয় কারেন্ট আছে কি নেই জানি না। কতগুলো গাছ আবার কত বড় হয়েছে, আর কতগুলো দেখো কত ছোট। এদিকে আসলেই না কত পাখি আকাশে উড়ে বেড়ায়, পাখিগুলোকে দেখা যায়। ওমা দেখো আমার গাজরের গাছগুলো কত বড় হয়েছে, কি খুশি লাগছে দেখে, কি সুন্দর একদম সব কটা বড় হয়েছে, আর ধনে পাতার মতো হয়েছে একদম দেখতে পাতাগুলো। বাহ, খুব সুন্দর হয়েছে তো। এই যে
এই সাইডে একটু, এই সাইডে একটু, তবে একটু হ্যাঁ ঘন হয়েছে। আর একটু ফাঁকা করে দিলে পরে আরো ভালো হইতো। আর না তো আমি ওকে বলেছি যে তুমি নামাজ পড়ো। আর ওই 2টা বছর যতদিন আমরা ওখানে ছিলাম, ওই 2টা বছর কিন্তু আমি আমার ধর্মটাই মন থেকে মানতাম, আর ও কিন্তু ওর ধর্মটাই মানতো। সব ধর্মকেই সম্মান করি, তবে ওরকম করেই চলছিল আমাদের 2টা বছর। তারপরে বাড়িতে আসার পর তো শ্বশুর বাড়িতে সোজা চলে এসেছি। আর এখানে এসে কি বলতো, গ্রামের মানুষ না ওইভাবে থাকতে পারে না, বিশেষ করে গ্রামে। ওটা শহর ছিল বলেই ওখানে সম্ভব হয়েছিল, আর এটা যেহেতু গ্রাম, আর বিশেষ করে যেই জায়গায় দেখবে থাকবে সেই জায়গার মানুষগুলোর সাথে সেইভাবে মিলেমিশে চলতে হয়, তাই না? শহরে দেখবে তুমি কি করলে না করলে, তোমার ঘরে তুমি কি করছো না করছো কেউ দেখতেও যাবে না, কেউ ধারও ধারবে না, কেউ কোনো কিছু বলবেও না। কিন্তু গ্রামে এরকমটা সম্ভবই না। বিশেষ করে আমাদের গ্রামে তো অসম্ভব ব্যাপার যে আমার বর এক ধর্ম পালন করবে আর আমি আর এক ধর্ম পালন করব। এরকম অনেক বিয়ে হয়েছে, শুধু আমাদের না, হিন্দু মুসলিম ম্যারিড এরকম আশেপাশে আরও অনেক আছে আমাদের গ্রামে। আর গ্রামে বলেই এটা অসম্ভব। তো এই যে জুয়ের জন্য নিয়ে এসেছে মোমো আর হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারাটা সাইডে চলে গেছে, বাবা নিয়ে আসলো। ফুচকা বানাচ্ছে আমাদের ঠাম্মি। ফুচকা বানাচ্ছে? খাবো আমি। আমাকেও একটা দিও তো, খাবো। ঠিক আছে, তো জুই খাচ্ছে মোমো আর আমি এই যে সিঙ্গারাটা নিয়ে নিলাম। খাই নিয়েছো না? গরম সিঙ্গারা ভালো লাগে। আর এখানে এই যে বেগুন নিয়ে এসেছি কয়েকটা, বেগুন ভাজা করব। এই তো এখানে আলু আছে, আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো আগে, ভাতটা নামিয়ে রেখে। চলো। শহরে হলে হয়তো ওরকমটা কোনো ব্যাপার ছিল না, যেহেতু আমি গ্রামে থাকি আর সবার সাথে একসাথে থাকি, তো এই জন্য আমাকে সব কিছু ওইভাবেই চলতে হয়। আর চলতে চলতে বিশেষ করে এখন তো আমি মন থেকেই এই হিন্দু ধর্মটাকে মেনে নিয়েছি। যা কিছু করি মন থেকেই করি, আর সব কিছুই মন থেকেই পালন করি। আজ পর্যন্ত আমাকে আমার বর কোনোদিনও বলে না যে তুমি এই পূজাটা করো বা এটা কেন করলা না, ওটা কেন করলা না। আমি আমার মতো করে করি, কারণ মানুষকে তো যে কোনো একটা ধর্ম করতে হবে বেঁচে থাকতে গেলে, তাই না? আর ধর্ম তো সবাই মনের শান্তির জন্য করে, তাই না? তো বুনুটা হয়তো বলেছে এমনিতেই, খারাপভাবে বলেনি, ভালোভাবেই বলেছে, কিন্তু আমি আমার ইচ্ছে হলো এই রিপ্লাইটা দিই, তাই দিলাম। তো বুনুটা বলেছে যে দাদা কি তোমাকে জোর করে পুজো দাও, যে তুমি পুজো কেন দাও? তো এটাই হচ্ছে কারণ। না গো, আমার বর আমাকে কোনোদিনও কোনো কিছুতে জোর করে না। তো যাক, আজ হচ্ছে ডিম আলুর ঝোল করব। এখানে ডিম আর আলুটা সেদ্ধ করে আমি এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আজ রাতে আবার হঠাৎ করে একটু ঠান্ডাটা বেশি পরিমাণে লাগছে, তাই দেখো মোজাও পরিয়ে নিয়েছি। বিকেলবেলা কয়েকটা ধনেপাতাও এনেছিলাম। ডিমের ঝোলটা আমি মশলা বেটে করতে পারতাম, একই তো আমার মিক্সার মেশিনটা ওই বোর্ডটাতে চলেই না, কারণ ফিউজ কেটে যায়। আর তার উপরে হচ্ছে শিলনোড়াটার অবস্থা খুব খারাপ হয়েছে, খুব নোংরা হয়েছে অনেক দিন ধরে, যেহেতু ঠান্ডার দিনগুলো আর বাটাবাটিও করা হচ্ছে না সেরকম। তো এইভাবে আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়ে ডিমের ঝোলে দেবো আর কি। আর মশলা যা আছে প্যাকেটের ওই গুঁড়া মশলা দিয়েই করবো ডিমের ঝোলটা। জীবনে চলতে গেলে কত কিছু হয়ে যায়, তাই না? একটা জীবন যেদিকে চলায় সেদিকেই আমাদের মানুষকে চলতে হয়। কখনো দেখবে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমরা জীবনে ভাবি না যে এই জিনিসগুলো আমার জীবনেও হবে, কিন্তু হয়ে যায়। 4টা ডিম ভেজে নিলাম সেদ্ধ করে, আর একটা ডিম এই যে হালকা ফেটে গিয়েছে, কুসুমটা বের হয়ে গেল। আর এখানে এই তো ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, সেদ্ধ আলু। কথায় বলে না যে হয়তো বা আগের থেকেই লেখা থাকে সব কিছু, যে তোমার জীবনে কি হবে না হবে আর কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, এদিকে আমার ডিমের ঝোল রান্না করা একদম কমপ্লিট। আর আলু দিয়ে এভাবে খুব একদম তাড়াতাড়ি হয়ে যায় ডিমের ঝোল। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ রসুন, তারপরে কালো জিরে থাকলে একটু দিলে ভালো হয়। তো ডিমের ঝোল বানালাম, আর এখানে কয়েকটা বেগুন কেটে নিলাম ভাজা করার জন্য।
যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখানে বেগুন ভাজাটা করে এখন আমরা খাওয়া দাওয়া করব। আর অনেক রাত হয়ে যাচ্ছিলো, তাই বাবার জন্য ডিমের ঝোল দিয়ে দিয়েছি আমি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।